ফরাসি বিপ্লব, হ্যাঁ, ১৭৮৯ সালের সেই বিখ্যাত অভ্যুত্থান। আমাদের আজকের এই এক্সপ্লেনারে আমরা সেই অগ্নিকাণ্ডের একেবারে শেকড়ে যাব। ভাবুন তো, এমন এক ঘটনা যা বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী রাজতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছিল এবং জন্ম দিয়েছিল আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আদর্শের। চলুন, কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। এই মহাবিপ্লবের স্ফুলিঙ্গটা আসলে কিভাবে জ্বলে উঠেছিল? ব্যাপারটা বুঝতে হলে আমাদের তৎকালীন সমাজের সেই চরম বাস্তবতার কথা ভাবতে হবে। এমন একটা সময় যখন এক টুকরো সাধারণ রুটি কিনতে একজন মানুষের পুরো ১ মাসের আয়ের চেয়েও বেশি খরচ হতো। অবিশ্বাস্য লাগছে, তাই না? একদিকে ভার্সাই প্রাসাদের চোখ ধাঁধানো বিলাসিতা, আর ঠিক তার উল্টো দিকে প্যারিসের রাস্তায় সাধারণ মানুষের ক্ষুধার হাহাকার। এই দুইয়ের মাঝখানে তৈরি হওয়া সেই বিস্ফোরক বৈষম্যটাই ছিল বিপ্লবের আসল বারুদ। পর্ব ১, পটভূমি এবং চরম বৈষম্য। চলুন দেখি এই তীব্র বৈষম্য কিভাবে তৎকালীন ফরাসি সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে গেঁথেছিল। সমাজটা তখন খুব কঠোরভাবে ৩টি স্তরে বিভক্ত ছিল। একেবারে ওপরের দিকে থাকা যাজক আর অভিজাত শ্রেণী সমাজের সব সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু মজার ব্যাপার হলো তাদের কর বা ট্যাক্স দেওয়ার পরিমাণ ছিল একেবারে 0%। অন্যদিকে রাষ্ট্রের এই বিশাল করের পাহাড়ের পুরো ১০০ ভাগ বোঝাই চাপিয়ে দেওয়া হয়েছিল একেবারে প্রান্তিক কৃষকদের ঘাড়ে, মানে যারা সবচেয়ে গরিব তাদের ঘাড়ে সবচেয়ে বড় বোঝা। একে তো করের এই অমানবিক বোঝা, তার উপর যখন রাজকোষ পুরোপুরি শূন্য হয়ে পড়ল এবং দেশ জুড়ে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাধারণ মানুষের প্রতিদিনের জীবন বাঁচানোর লড়াইটা তখন হয়ে উঠেছিল আমাজনের গহীন অরণ্যে প্রাণীদের টিকে থাকার সেই আদিম আর নির্মম লড়াইয়ের মতো। আক্ষরিক অর্থেই সেটা ছিল জীবন মৃত্যুর সংগ্রাম। চরম অর্থনৈতিক বিপর্যয় কিভাবে একটা গোটা জাতির ভিত্তিমূল কাঁপিয়ে দিতে পারে, এটা তার একটা চমৎকার উদাহরণ। ইতিহাসের এই ঘটনাটা আমাদের পরবর্তীকালে ২০ শতকে জার্মানির সেই চরম মুদ্রাস্ফীতির ভয়াবহতার কথা মনে করিয়ে দেয়, যখন তাদের অর্থনীতিও ঠিক এভাবেই পুরোপুরি ভেঙে পড়েছিল। পর্ব ২, বাস্তিল দুর্গের পতন। একটা ব্যর্থ সমাজের এই অসহনীয় চাপ শেষ পর্যন্ত এমন এক বিন্দুতে এসে পৌঁছায় যেখান থেকে সংঘাত এড়ানো আর কোনোভাবেই সম্ভব ছিল না। দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভ ১৭৮৯ সালের ১৪ই জুলাই এক বিশাল আকার ধারণ করে। প্যারিসের সাধারণ মানুষ রাজকীয় স্বৈরাচারের প্রতীক সেই কুখ্যাত বাস্তিল দুর্গে আক্রমণ করে বসে। ইতিহাসের টাইমলাইনে এই দিনটা ছিল এক বিশাল মোড় ঘোরানো মুহূর্ত। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এটা কিন্তু কেবল ইট পাথরের তৈরি কোনো দুর্গের পতন ছিল না, বরং এটা ছিল শত শত বছর ধরে চলে আসা এক চরম নিপীড়নমূলক শাসন ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া। সাধারণ মানুষ সেদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে এই অত্যাচার আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পর্ব ৩, মানবাধিকার এবং রাজতন্ত্রের সমাপ্তি। চলুন এবার দেখি এই ঘটনার উপর ভিত্তি করে কিভাবে ক্ষমতা এবং মানবিক আদর্শের এক আমূল পরিবর্তন ঘটেছিল। বিপ্লবের ফলে রচিত হল সেই বিখ্যাত মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। এই যুগান্তকারী দলিলটি ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত জোরালোভাবে দাবি করে যে পৃথিবীতে সব মানুষ জন্মগতভাবে সমান এবং প্রত্যেকেরই কিছু মৌলিক অধিকার রয়েছে। মানুষের চিন্তাধারা এটা ছিল সত্যি এক বিশাল শিফট। তবে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ঘটনাগুলোর অবিশ্বাস্য দ্রুত এবং সহিংস রূপান্তর। খেয়াল করে দেখুন, প্রথমে মানবাধিকারের ঘোষণা দেয়া হলো, যা সরাসরি একটি নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখল, কিন্তু খুব দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার রূপ নেয় ইতিহাসের সেই ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেররে। এই সন্ত্রাসের রাজত্বের প্রতীকী হয়ে উঠেছিল গিলোটিন। এই গিলোটিনের ব্লেডই কেড়ে নেয় রাজা ষোড়শ লুই এবং রানী মারি অ্যান্তোয়ানেতের প্রাণ। ক্ষমতার এই অভাবনীয় পালাবদল পুরো ইউরোপের অন্যান্য সাম্রাজ্যগুলোর মনে এক গভীর আতঙ্কের জন্ম দেয়। ঠিক যেমন প্রথম বিশ্বযুদ্ধে ঠিক আগে আগে পুরো ইউরোপ জুড়ে এক চরম উত্তেজনা বিরাজ করছিল, এখানকার পরিস্থিতিও ঠিক তেমনই থমথমে হয়ে ওঠে। পর্ব ৪, নেপোলিয়নের উত্থান ও পতন। রাজতন্ত্রের পতনের পর যে চরম বিশৃঙ্খলা আর রক্তপাত শুরু হয়েছিল, ঠিক সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই অস্থিরতাকে কাজে লাগিয়ে এক নতুন শক্তির উত্থান ঘটে। আর সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই জেনারেল নেপোলিয়ন বোনাপার্ট একজন অত্যন্ত প্রভাবশালী নেতা হিসাবে আবির্ভূত হন। বিপ্লবের কিছু আদর্শকে তিনি গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে সম্রাট হিসাবেই ঘোষণা করেন। এরপর একের পর এক সামরিক অভিযানের মাধ্যমে তিনি ফ্রান্সের সীমানাকে ইউরোপের বহু দূর পর্যন্ত বিস্তৃত করে ফেলেন। কিন্তু প্রকৃতির নিয়ম তো অমোঘ, তাই না? নেপোলিয়নের এই বিশাল সাম্রাজ্যেরও পতন ঘটেছিল।
একসময়ের এই প্রবল প্রতাপশালী সম্রাটকে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে হয় আটলান্টিক মহাসাগরের বুকে এক সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপে, একদম নিঃসঙ্গ অবস্থায়। পর্ব ৫ আধুনিক গণতন্ত্রের উপর প্রভাব। নেপোলিয়নের পতন হলেও এই নাটকীয় আর যুগান্তকারী ঘটনাগুলোর প্রতিধ্বনি কিন্তু আজও আমাদের সমাজে শোনা যায়। ফরাসি বিপ্লব অত্যন্ত কঠোরভাবে একটা জিনিস প্রমাণ করেছিল, চরম সম্পদ বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার কখনো চিরস্থায়ী হতে পারে না। এই বিপ্লবই চূড়ান্তভাবে নিরঙ্কুশ রাজতন্ত্রের মূলোৎপাটন করে দেয়। আর আজকে আমরা এই যে আধুনিক শাসন ব্যবস্থা ও নাগরিক অধিকারের ওপর নির্ভর করছি, তার শক্ত ভিতটা কিন্তু সেখানে তৈরি হয়েছিল। আমাদের আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটি অত্যন্ত জটিল কিন্তু ভাবনার উদ্রেককারী প্রশ্ন রেখে যাচ্ছি। ফরাসি বিপ্লবের সেই ধ্বংসাত্মক, রক্তক্ষয়ী এবং চরম মূল্য যদি চোকাতে না হতো, তাহলে আজকে আমরা যে নাগরিক স্বাধীনতা এবং আধুনিক সমাজ কাঠামো ভোগ করছি তা কি আদৌ কখনো বাস্তবে রূপ নিত? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমে আমরা ইতিহাসকে হয়তো আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।